হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উদস্তুতিবিদ্যা ও বায়ুমণ্ডলের চাপ এই চ্যাপ্টারের 3 নম্বর পাঠেতে সমোচ্চশীলতা ধর্মটা কী এবং ইউটিউবের মধ্যে দুটি ভিন্ন তরলের যদি আলাদা রকম তরল দেওয়া থাকে সেখান থেকে তাদের ঘনত্বগুলো কীভাবে নির্ণয় করব বা তার উচ্চতা থাকলে সেখান থেকে প্রত্যেকটার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো আজকে ভিডিওটি খুবই কনসেপচুয়াল হয়, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গল সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। ওকে, অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো তোমরা প্রথম হেডিং দাও এটা, সেটা হচ্ছে কি স্থির তরলের মুক্ত তলের বৈশিষ্ট্য। ওকে, স্থির তরলের মুক্ত তলের বৈশিষ্ট্য মানে স্থির তরল আছে যে সেরকম মুক্ত তলটা কেমন হবে। আমরা সাধারণত জানি কি যে যদি একটা জার থাকে বা সিলিন্ড্রিকার কোনো একটা যদি জার থাকে, ধরলাম এরকম, তার উপরের তল কী হয় এরকম সমতলায়, আর সেরকম তরলগুলো এইভাবে থাকে, তাই না? তার মানে আমি যদি উপরের তল দেখি একটা এইভাবে সমতল আকারে তরল থাকে এরকম আকার। এবার আমার প্রশ্ন হতে পারে যে আমি যদি ভাবি যে তরলটা এরকমও থাকতে পারতো, ধরলাম এই হচ্ছে আমার জার আছে, ধরলাম তরলগুলো এইরকম আছে, তো এরকম উপরি তলটা তো এরকম থাকতে পারতো। একটা ধরে নাও একটা কন্টেনারের মধ্যে আমি একটু জল রেখেছি, জল রাখলে সর্বদাই দেখবে যেইভাবে তুমি জোরে জল ঢালো বা আস্তে জল ঢালো বা ধীরে ধীরে যেই পাইপের মাধ্যমে যে কোনোভাবে যখন তুমি জল ঢালবে, জল ঢালার পর দেখবে যখন জলটা স্থির অবস্থায় থাকবে তখন তার উপরের তলটা এরকম প্লেন অবস্থায় থাকবে, এরকম সমতল অবস্থায় থাকবে। এবার আমার প্রশ্ন হচ্ছে সমতল না হয় এরা বাঁকা তো থাকতে পারতো, কেন সমতল থাকে? তাহলে এর উত্তরটা আজকে আলোচনা করবো যে কেন এরকম বাঁকা অবস্থায় না থেকে, মানে এরকমও হতে পারতো, তো এরকম একটু ঢেউ খেলানো টাইপের হতে পারতো বা এরকম হতে পারতো, এর মধ্যে জলটা এইরকমভাবেও থাকতে হতো। ওকে, বা এইরকমভাবেও থাকতে পারতো। ওকে, তো এরকম না থেকে বিভিন্ন আমি যেরকম হচ্ছে ইমাজিন করতে পারি এইরকমভাবেও তরল থাকতে পারতো। তাহলে এই রকম যেই কেসগুলো দেখাচ্ছি, তরলের উপরিতলগুলি, তরলের যে কোনো কন্টেনারের মধ্যে যদি তুমি জল রাখো, যে কোনো ট্যাঙ্কের মধ্যে যে জল রাখো, জলের উপরিতল সর্বদা এরকম সমতল অবস্থায় থাকে, এর মধ্যে কোনোটার অবস্থায় থাকে না। কেন থাকে না? থাকতে তো পারতো, সমস্যা কী আছে? এরকম থাকতে পারতো, এরকমও থাকতে পারতো, এরকম হতে পারতো বা এরকম হতে পারতো, তো এই এত রকম না হয়ে এই রকম টাইপের হয়ে থাকে কেন? তাহলে সেই কোশ্চেনের উত্তর জানা যাক যে কেন আমার সমতল হয়ে থাকে, কেন এরকম জিগজ্যাগ টাইপের বা মানে সমতল না হয়ে বিভিন্ন রকম তলের আকারে থাকে না কেন, সেই বিষয়টা আজকে আলোচনার বিষয় আমরা। তারপরে নেক্সট আমরা পরবর্তী আলোচনাটা শুরু করব। তাহলে এইটার আগে অ্যান্সারটা আমরা জেনে নিই যে কেন এরকম থাকে না। চলো অ্যান্সার জানা যাক। তা ধরলাম, আমি ধরেই নিলাম প্রথমে যে আমার জল যখন একটা কন্টেনারের মধ্যে জল ঢেলেছি, জলের উপরিতল এইরকম অবস্থায় আছে, এইরকম নেই। ওকে, প্রথম আমরা এইটাকে রাইট মারলাম, এটাকে রাইট মারলাম, মানে এটাকে ঠিক মারলাম যে এটা এরকমই থাকে, উপরে তলটা এইরকম ঢেউ খেলানো উপরে তলটা থাকে, জল ঢালা হয়। তা থাকলে তাহলে আমি ধরলাম যে কোনো এই জলের যে কোনো একটা স্তর কল্পনা করলাম, ধরলাম এইখানটায়। ওকে, জল মধ্যস্থ যে কোনো একটা স্তর কল্পনা করলাম, এটা হচ্ছে জলের মধ্যে একটা স্তর বা একটা লেভেল, তাই না? তাহলে আমি এ বি নাম দিলাম, এ বি। তাহলে এখান থেকে এর উচ্চতা এইটা ধরলাম, এইটাকে আমি ধরলাম কি H1, আর এখান থেকে এর উচ্চতা সেটা হচ্ছে আমি ধরলাম কি H2। ভালো করে ভেবে নাও, আমি কি করছি, প্রথমে আমি ধরলাম কি না আমি যদি কোনো কন্টেনারে জল ঢালি তাহলে জলের উপরিতলটায় ঢেউ খেলানো থাকে। তা যদি ঢেউ খেলানো থাকে তা জলের ভিতরে যে তারা যে কোনো একটা স্তর ভাবতে পারি। এর আগে পরীক্ষা দেখেছিলাম তোমাদের যে জলের ভিতরে যে কোনো একটা তলে জলের চাপ বাড়ে কমে কী হিসাবে, তার গভীরতা হিসাবে। গভীরতা যত বাড়বে চাপ তত বৃদ্ধি পাবে, গভীরতা যত কমবে চাপ তত কমবে। একটা পরীক্ষা আকারে তোমাদের সেটা দেখিয়েছিলাম। তোমরা যদি আগের ভিডিও না দেখে তো অবশ্যই দেখবে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ওকে, তো আগের ভিডিওটা যদি তোমরা বুঝে থাকো বা দেখে থাকো, আজকের ভিডিও আর খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। ওকে,
তো এখানে দেখে নাও, আমি এর আগে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যে তরলের যে কোনো একটা তলে চাপ সর্বদা সমান থাকে, যে কোনো বিন্দুতে। একটা ফানেল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছিলাম যে এই দিকে থাকলে এই দিকে থাকে, যে কোনো মুখটা একই থাকে, শুধু চাপটা গভীরতার সঙ্গে পরিবর্তন হয়। আমার ফর্মুলা ছিল এটাই যে পি ইকুয়াল টু এইচ রো জি। যদি রো জি আমার ধ্রুবক থাকে তাহলে পি ইকুয়াল টু এইচ ছিল, পি প্রপোর্শনাল টু এইচ। তাহলে গভীরতা বাড়লে চাপ বাড়বে, গভীরতা কমলে চাপ কমবে। একই তলের বিভিন্ন বিন্দুতে চাপ কী হচ্ছে, সমান হচ্ছে, এটা আমরা বের করেছিলাম, তাই না? তাহলে এখানে সেই কনসেপ্টটা এখানে লাগাবো, দেখে নাও। তাহলে প্রথম ধরি জলের উপরিতলটা সমতল থাকে না, এবড়ো খেবড়ো অবস্থায় থাকে বা ঢেউ খেলানো অবস্থায় থাকে। থাকার ফলে জলের মধ্যস্থ যে কোনো একটা তল কল্পনা করলাম এবি। এই তলের একটা বিন্দু থেকে এই উপরিতলের উচ্চতা হচ্ছে H1। তাহলে এখানে চাপটা কত হলাম P1 ইকুয়াল টু H1 রো জি। জলের ঘনত্ব সেম থাকবে, কারণ একই জল নিচ্ছে, তাহলে ঘনত্ব সেম। ওকে, তাহলে এখানে উচ্চতা কী আছে H2, তাহলে এখানে চাপটা কত হবে P2 ইকুয়াল টু H2 রো জি। একদম সিম্পল ব্যাপার, কোনো টাফ নেই এই চ্যাপ্টারে, কোনো জিনিসই টাফ নেই। শুধু যেটা বোঝাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, আর বোঝার পর নোট ডাউন অবশ্যই করবে, নোট অবশ্যই রেডি করবে। ওকে, তো P2 ইকুয়াল টু H2 রো জি। তাহলে এইটা হচ্ছে এখানকার চাপ আর এখানে হচ্ছে এখানের চাপ। এবার দেখে নাও, আমরা জানি কি একই তলের যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে হোক এই বিন্দুতে হোক বা যে কোনো বিন্দুতে, আমরা যদি এখানে এই বিন্দু নিই এই বিন্দু নিই এই বিন্দু নিই, মানে জলের একই তলের যে কোনো বিন্দুতে চাপ সর্বদা সমান হবে, একই থাকবে, চাপের পরিবর্তন হবে না। কেন? এর আগের ভিডিওতে সেটা আমি ব্যাখ্যা করে বলেছি। চাপ শুধু গভীরতার সঙ্গে পরিবর্তিত হয়। যেহেতু একই তলের মধ্যে P1 চাপ P2 চাপ, মানে একই উচ্চতা ধরেছি আমি, এখান থেকে একই তল থেকে উচ্চতাগুলো আমি ধরেছি, তাহলে এই P1 P2 কী হবে, সমান হবে। তাহলে বলতে পারি কি একই তরলের, এখানে লিখে দিই তরলের ক্ষেত্রে। ওকে, তরলের একই তলের যে কোনো বিন্দুতে চাপ সর্বদা সমান হবে। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি, P1 ইকুয়াল টু P2 হবে। দেখে নাও ভালো করে। তাহলে আমি একই তল থেকে তো H2 উচ্চতা নিয়েছিলাম, একই তল থেকে H1 উচ্চতা নিয়েছিলাম। তাহলে এখানে যদি H1টাকে আমি P1 বলে থাকি H চাপ, আর H2 উচ্চতার বলে P2 চাপ, তাহলে আমার আগে এই সূত্র অনুযায়ী কি, যে একই তলের চাপ সব জায়গায় সমান হবে। এখান থেকে বলতে পারি কি, তাহলে P1 ইকুয়াল টু P2, কারণ একই তল থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে P1 ইকুয়াল টু P2 হলে তাহলে বলতে পারি কি, বা H1 রো জি ইকুয়াল টু H2 রো জি। তা রো জি কেটে যাবে, তাহলে বা H1 ইকুয়াল টু H2। তাহলে যদি একই তলের বিভিন্ন বিন্দুতে যদি চাপ সমান হয়, অবশ্যই ওই তল থেকে উচ্চতা সব সমান হতে হবে। তাহলে উচ্চতা যদি সমান হয়ে যায় তাহলে কী হবে, এটা সমতল হয়ে যাবে। তাহলে ভেবে নাও এখানে ভালো করে, যে তরলের একই একটা তল নিলাম, এই একটা তল কল্পনা করলাম। তাহলে একই তলের বিভিন্ন বিন্দুতে যদি আমার চাপ সমান হয়, তো চাপ কখন সমান হয়, যখন তাদের মধ্যেকার উচ্চতা সমান হয় বা গভীরতা সমান হবে। তাহলে অবশ্যই এখানে ধরলাম এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4, এটা হচ্ছে P5। ওকে, যদি আর 5টা বিন্দু নিলাম, তাহলে আমার এখান থেকে আমি কি বোঝাচ্ছি, যেহেতু একই তলের বিভিন্ন বিন্দুতে চাপ সমান, তাহলে কী হবে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 ইকুয়াল টু P4 ইকুয়াল টু P5। পরস্পর সমান হবে এরা। তার সমান হয় তার মানে কি, আমি যদি বলি H1 রো জি ইকুয়াল টু H2 রো জি প্লাস ইকুয়াল টু H3 রো জি। ওকে, এইভাবে যদি H5 রো জি নিই, তা রো জি প্রত্যেকটাই কেটে যাবে। তাহলে কি পাবো আমরা এখান থেকে, তাহলে এখান থেকে পাবো H1 ইকুয়াল টু H2 ইকুয়াল টু H3 ইকুয়াল টু H4 ইকুয়াল টু H5। তার মানে প্রত্যেকটার উচ্চতা কী হবে, সমান হবে। অর্থাৎ এখান থেকে যে উচ্চতাটা নেবো যা হবে, এখান তো সেই উচ্চতা হবে, এখান তো সেই উচ্চতা হবে, এখান থেকে একই উচ্চতা হবে, এখান থেকে একই উচ্চতা। তাহলে এই বিন্দু থেকে সবার উচ্চতা সেম হয়, তাহলে উপরিতলটা কী পাবো আমরা, সমতল পেয়ে যাব। তাহলে কখনো এরকম বক্রতল হবে না।
তাহলে এখান থেকে উত্তর হবে যেহেতু তরলের যে কোনো স্তর থেকে স্তরের যে কোনো বিন্দুতে চাপ সব জায়গায় সমান থাকে, সেই কারণে ওই তল থেকে উপরিতলের উচ্চতা সর্বদা সমান হবে। সমান থাকার জন্য উপরিতল সর্বদা সমতল হয়। আর যদি এরকম বক্রতল হতো তাহলে উচ্চতা আলাদা হতো, তাহলে চাপ আলাদা হতো। কিন্তু আমরা আগের ভিডিওতে পরীক্ষাগার দেখেছিলাম যে চাপ সমান হয়, মানে আলাদা হয় না। সেই কারণে যেহেতু একই তলে যে কোনো বিন্দুতে চাপ সমান হয়, তাই উপরিতলটা সর্বদা কী হবে, সমতল হবে, ফ্ল্যাট হবে, ওকে, প্লেন হবে। তার মানে এরকম বক্রতল হবে না। এইটা হচ্ছে এর উত্তর। ওকে, তো আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট টাইমে যেটা আমরা আলোচনা করছি সেটা সমোচ্চশীলতা ধর্ম। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে পরীক্ষায় আসার মতো। সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম। তো এই সমোচ্চশীলতা ধর্মটা কি সেটা আমরা একটা বুঝি। তাহলে ওকে, ধরলাম এরকম টাইপের কিছু জার আছে, এটা সরু মতো। তাহলে দেখে না প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা। এটা হচ্ছে মানে এর যে চওড়া, এই যতটা মানে চওড়া আছে তার থেকে এটা বেশি, তার আবার এর থেকে এটা কম, এইটা আবার কি আছে কি শঙ্কু আকার আছে। তাহলে প্রত্যেকটা দেখো না আলাদা আলাদা টাইপের আছে। তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা যে শেপগুলো এঁকেছি, যে ধরো এটা হচ্ছে চোঙ আকৃতি, এই তিনটে হচ্ছে চোঙ, এটা হচ্ছে শঙ্কু, কিন্তু এই তিনটে চোঙের মধ্যে ডিফারেন্স আছে। এটা সব থেকে হচ্ছে সরু আছে, এটা সব থেকে চওড়া আছে, এটা মিডিয়াম আছে, এটা শঙ্কু। এর ভেতরে যদি আমি জল ঢালি, তাহলে এখানে জল ঢাললাম, জল ঢাললে কি হবে দেখা যাবে যে প্রত্যেকটার মধ্যে সমান তল হিসাবে মানে সবার যদি একটা তল কমন থাকে, দেখো না এই তিনটে যে আমার কন্টেনার আছে, তিনটের মধ্যে কমন তল কোনটা আছে দেখো না, সাধারণ তল, সেটা হচ্ছে কি এইটা। এখান থেকে যদি আমি বলি যে এখান থেকে আমি দেখাচ্ছি, এই তলটা হচ্ছে আমার কমন, তাই না, এই তলটা হচ্ছে আমার কমন। তাহলে এই তলে আমি যদি বলি এটা যদি কমন তল হয়, আমি একটু বড় করে দেখে দিচ্ছি, এটা এই তলটা হচ্ছে আমার কমন। তাহলে এই তলটা কমন। তাহলে এই চারটে যে কন্টেনার আছে, এই চারটে কন্টেনারের একটা এমন তল আছে যেটা কমন, সাধারণ সবার আছে। তাহলে একটা একই সেম যদি তল হয়, তাহলে আমরা এর আগে বললাম কি একই তলে বিভিন্ন বিন্দুতে চাপ কী হবে, সমান হবে। তাহলে নিশ্চয়ই এখানে যা চাপ হবে, এখানে যা চাপ হবে, এখানে যা চাপ হবে, এখানে যা চাপ হবে, এখানেও চাপ হবে, এখানেও চাপ, সব জায়গায় চাপ কী হবে, সমান হবে। তাহলে একই তলে যে কোনো বিন্দুতে যদি চাপ সমান হয়, তাহলে সেখান থেকে তরলের উচ্চতা সবার কী হবে, সেম হবে। অর্থাৎ এখান থেকে এর উচ্চতা, এখান থেকে এর উচ্চতা, এখান থেকে এর উচ্চতা, এখান থেকে এর উচ্চতা সবার কী হবে, সেম হয়ে যাবে। মানে এটা হবে না যে এটা সরু বলে এইটা তরলটা উপর দিকে বেশি উঠবে, এটা চওড়া বলে তরলটা একটু নিচের দিকে নেমে যাবে, এখানে এ বলে এর তরলটা একটু নিচের দিকে নামবে, এর উপরে উঠবে, এরকম হবে না। যেহেতু চেম্বার বা কন্টেনারগুলো আলাদা শেপের, ছোট বড়, যেরকম গোল হোক বা লম্বা হোক, যেমনই হোক, যদি এরকম থাকে এবং তাদের মধ্যে যদি যে সাধারণ একটা তল থাকে, কমন একটা লেয়ার থাকে, তা সেখানে যাই তরল দিই সর্বদা তাদের যে উপরিতলের উচ্চতা, এই কমন তল থেকে, সাধারণ তল থেকে উপরিতলের উচ্চতা সবার কী হবে, সেম হবে। তাহলে আমি যদি ধরো নাও আমি এখানে জল ঢাললাম, বেশি করে জল ঢালে সেই জলটা কি এখান থেকে প্রবাহিত হয় আবার শুধু এর একটা লেয়ারের উপরে উঠবে না, প্রত্যেকটা সমান অনুপাতে উঠে যাবে। তার মানে কি আমার তরলের তল, উপরিতলটা, তরলের উপরিতলের লেভেলটা, তাদের আকার বা শেপ বা উচ্চতা বা কতটা চওড়া, কতটা পাতলা, কতটা মোটা, তার উপরে কোনো ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে
তল থেকে কতটা উচ্চতায় উপরিতলটা আছে। তাহলে দেখে না একই তলের উপরে যে এদের যে প্রবণতা আছে সর্বদা একই তলে থাকা, উপরিতলটা সর্বদা একই তলে, দেখো না একইভাবে আছে, এরা একইভাবে আছে। এখানে জল ভরার, এখানে জল ঢালে এখানে উঠবে, এখানে উঠবে, এখানে উঠবে, এখান থেকে জল তুলে নিলে এখান থেকেও কমবে, এখান থেকে কমবে, এখান থেকে কমবে, কমে কমে কী হবে আবার একই তলে আসার চেষ্টা করবে। মানে সর্বদা জল বৃদ্ধি করালেও এবং জল তুলে নিলেও সর্বদা এরা এই চারটে জিনিস কী করবে, কন্টেনার কী করবে, একই উপরিতলটা মানে লেভেলটা সর্বদা একই রাখার চেষ্টা করবে। তরলের এই যে একই লেভেল বা একই তলে থাকার যে প্রবণতা আছে, এই প্রবণতাকে বলা হয় কি তরলের সমোচ্চশীলতা ধর্ম। ওকে, এটা বলা হয় কি তরলের সমোচ্চশীলতা ধর্ম। এখানে একটা তোমাদের এক্সপেরিমেন্ট দ্বারা বোঝানো যেতে পারে, সেটা হচ্ছে এইচ টিউব। ওকে, তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি, এইচ টিউব। এখানে একটা এইচ আকৃতির টিউব আছে, এই একটা টিউব আর এই একটা টিউব। এখানে কর্কের ছিপি দিয়ে এখানে আটকে দিলাম, তার মানে কি এখান থেকে জল আর এদিকে যাবে না। এবার এখানে জল বৃদ্ধি করলাম, ওকে। তাহলে এখানে জলের তল কত আছে এখানে, আর এখানে কিছু জল দিলাম, সেটা এখানে এতটুকু আছে। তাহলে এখানে দেখে নাও, এখানে কি সমোচ্চশীলতা ধর্ম বজায় হচ্ছে না। দুটো তল কি একই লেভেলে আছে, উপরিতলটা একই নেই। কারণ কি এদের মধ্যে কোনো সাধারণ তল নেই, এদের মধ্যে কোনো সাধারণ তল নেই। কারণ এখানে কর্কের ছিপিতে জলের আসা যাওয়াটা বন্ধ করে দিয়েছি, যেহেতু জল যাচ্ছে না আসছে না, তাহলে এদের মধ্যে সাধারণ তল নেই। সাধারণ তল না থাকার ফলে এখানে যেই পরিমাণ জল আছে সেই পরিমাণ জল তল আছে, এখানে যেই পরিমাণ জল আছে সেই হিসাবে তার তলটা উপরে উঠেছে। ওকে, উপরিতলটা উপরে উঠেছে। এবারে যদি আমি কোনো কারণে বা এখান থেকে যদি আমি কর্কের ছিপিটা তুলে দিই, মুছে দিই বা খুলে দিই, তাহলে কি হবে, তাহলে কি হবে, এখান থেকে জলটা কোন দিকে প্রবাহিত হবে, যেখানে ভালো করে, তার জলটা যে বড় টিউব আছে সেই বড় টিউব থেকে জলটা ছোট টিউবের দিকে প্রবাহিত হবে, এই দিক বরাবর জলের প্রবাহিত হবে। কতক্ষণ ধরে প্রবাহিত হবে, তাহলে এখানে জলটা প্রবাহিত হবে, এখান থেকে জলের তলটার লেভেলটা কী হবে, কমবে, আর এই লেভেলটা কী হবে, ধীরে ধীরে বাড়বে। এর কতক্ষণ ধরে এটা হবে, যতক্ষণ না এদের উপরিতলটা সর্বদা সেম চলে আসছে। অর্থাৎ ধরলাম এইরকম একটা জায়গায় আসলো, আসার পর দুটো সেম হয়ে গেল, এটা ধরলাম এখান থেকে চলে আসলো। তাহলে এই যে চলে আসলো, তাহলে এইটা কি আবার সেই সমোচ্চশীলতা চলে আসলো। কেন সমোচ্চশীলতা ধর্ম চলে আসলো, কারণ এদের মধ্যে একটা সাধারণ তল হয়ে গেছে, এদের মধ্যে একটা কমন লেয়ার তৈরি হয়ে গেছে। যখন একটা কমন লেয়ার তৈরি হয়ে যাবে, সেখান থেকে উপরিতলে সববার কি উচ্চতা সেম হবে। যেহেতু সেম হওয়ার জন্য তাহলে এখান থেকে জলটা প্রবাহিত হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই বড় টিউব আর ছোট টিউবের মধ্যে যে উপরিতলে যে উচ্চতাটা আছে, যে লেয়ারটা আছে, যতক্ষণ না একই লেভেলে আসে। যখন একই লেভেলে দুটো চলে আসবে, তখন এখানে জলের প্রবাহ কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর জল প্রবাহিত হবে না। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে এটা এক্সপেরিমেন্টালি তোমরা নিজেরাও এগুলো করতে পারবে, যে দেখা যায় তরলের অবশ্যই এই ধর্মটা যে কোনো সাইজের কন্টেনার হোক বা যে কোনো জিনিস হোক, সবার ক্ষেত্রে যদি একটা সাধারণ লেয়ার থাকে, তাদের মধ্যে একটা কানেকশান থাকে যে জলের আদান প্রদানের জন্য, বা দুটোর একই লেভেল যদি থাকে, অবশ্যই এটা হবে যে এদের সাইজ ছোট বড় লম্বা চওড়া যেমনই সাইজ হোক, সর্বদা এদের উপরিতল কী হবে, একই লেভেলে থাকবে। ওকে, এবং তরলের এই ধর্মকে বলা হয় কি সমোচ্চশীলতা ধর্ম। তাহলে আশা করি তোমরা সমোচ্চশীলতা ধর্মর ব্যাপারটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা আলোচনা করতে চাই, ইউনলের মধ্যে ভিন্ন তরলের সাম্য। ওকে, এইটা খুব গুরুত্বপূর্ণ আছে। দুটো যদি আলাদা আলাদা তরল বলে দেয়, যাদের ঘনত্ব আলাদা, যেমন ধরো জল আর তেল, পারদ, আরও অন্যান্য জিনিস আছে, তো এইরকম জাতীয় তরল যাদের ঘনত্ব আলাদা আছে, তাদের মধ্যে যে কি সম্পর্ক থাকতে পারে, যে একটার যদি ঘনত্ব থাকে জানা থাকে, তার দ্বারা কি দ্বিতীয় আমরা ঘনত্ব কীভাবে নির্ণয় করব, তো সেইটা আমরা আলোচনা করব। তাহলে এটা কি দেখে নাও, ইউনলে দুই ভিন্ন তরলের সাম্য।
ভিন্ন তরলের সাম্য, তরলের সাম্য। ওকে, তোমরা এটা হেডিং দিতে পারো ইউনলে দুই ভিন্ন তরলের সাম্য, দুটো আলাদা তরল আছে। তাহলে এইটা হচ্ছে আমার ইউনল, ওকে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনল। তাহলে এখানে দু রকম তরল আছে। আমি ধরলাম উপরে, ধরলাম কি এখান থেকে এতটুকু একটা আলাদা তরল আছে, ওকে, এটা আলাদা তরল আছে। এবার দেখো যখনই কোনো তরল, এখানে যে অলরেডি এখানে ধর তরল ছিল, ওকে, এখানে আমার তরল ছিল, এই পর্যন্ত হয়েছে ধরো তরলগুলো। এবার দেখে নাও যখন এই তরল থাকবে না, নর্মালি দেখবে, এটা যদি আমি তোমার ছবি আকারে দেখাই, তাহলে একটা ইউটিউব আছে একটা, ওকে, তাতে কিছু তরল আছে, ধরলাম এতটুকু তরল আছে, ওকে, এখানে আমার তরল আছে। তাহলে এই তরলের উপরে যদি আমি এই প্রান্তে এই দিকে যদি এই তরলটাকে ফেলি, তখন কী হবে, এই তরলটা একটু নিচে নামবে, এই দিকটা উপরে উঠবে। ভালো করে দেখে নাও, ধরো এই আমার প্রথম এই টিউবটা প্রথম এই অবস্থায় ছিল, এবার আমি এতে কিছু তরল ঢেলেছি অন্য ঘনত্বের, ওকে, আলাদা একটা তরল ঢেলেছি। তাহলে যখন এখানে আলাদা ঘনত্বের একটা তরল ফেলবো, তাহলে এখানে একটা চাপ বা বল কাজ করবে, সেই বলের ফলে এই দিকে যে মুক্ত তরলটা আছে সেটা একটু উপর দিকে উঠে পড়বে, তার মানে এইটা একটু উপর দিকে উঠবে, এই দিকটা নিচের দিকে নামবে। তাই হয়েছে দেখে নাও। তাহলে প্রথম অবস্থা ধরলাম এরম ছিল, তাহলে এখানে যখন আলাদা ঘনত্বে একটা তরলকে ফেলেছি, তখন এই তরলের উপর তরলটা কী হচ্ছে, এই দিকে তরলটা একটু উপর দিকে উঠেছে, এদিকে নেমেছে। সেই জন্য এখানে এদের মধ্যে যে বিভেদ তলটা আছে, এটা হচ্ছে কি এদের মধ্যে কি বিভেদ তল, ওকে, এটা হচ্ছে বিভেদ তল। তাহলে এদের মধ্যে যে বিভেদ তলটা আছে, তাহলে এখান থেকে এই তরলের উচ্চতা আমরা নেব, সেটা ধরলাম কি H1, ঠিক আছে। আমি চাইছি এই বিভেদ তলের চাপটা কত হবে, তাহলে এর করসপন্ডিং সেটা হচ্ছে কি এখানে চলে এসছে, ওকে। তাহলে করসপন্ডিং এখানে যে বিভেদ তলটা হবে এর উচ্চতা দেখে নাও। তাহলে এই বিভেদ তল, এখানে যে দুটো তরলের যে বিভেদ তলটা আছে, এর সাপেক্ষে উচ্চতা যদি H1 হয়, তাহলে এর সাপেক্ষে একই উচ্চতা থেকে এর উচ্চতা তাহলে কত হচ্ছে, এর উপরে তলের উচ্চতা সেটা ধরলাম কি H2, ওকে। তাহলে এই তলে এখানটায় প্রথমে তলে হচ্ছে চাপ, ধরলাম এখানে চাপটা কত ধরলাম আমাদের P1 ইকুয়াল টু H1 ρ1 G। ρ1 কেন, এটা যে প্রথম তরল, এটা ধরলাম আমি প্রথম তরল, 1 নম্বর তরল, এটা হচ্ছে 2 নম্বর তরল। তার প্রথম তরলের ঘনত্ব হচ্ছে কি ρ1, দ্বিতীয় তরলের ঘনত্ব হচ্ছে কি ρ2। যেহেতু দুটো আলাদা আলাদা তরল আছে, যেমন ধরো জল আর তেল, তার দুটো আলাদা ঘনত্ব, গ্লিসারিন আর তেল তার দুটো আলাদা ঘনত্ব, বা আরও কেরোসিন, পেট্রোল, এদের আলাদা ঘনত্ব। তাহলে প্রত্যেক যে কোনো দুটো তরল নিতে পারি, তার যেহেতু দুটো তরল আলাদা হবে, তাদের ঘনত্ব আলাদা হবে। তাহলে আমি ধরলাম কি এই তরলটার ঘনত্ব হচ্ছে ρ1, এই তরলের ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে এই তরলে এই বিভেদ তলে এই জায়গাটায় আমি ধরলাম এটা কি এই জায়গা ধরলাম এই বিন্দুতে। তাহলে এ তলেতে যে এখানে যে প্রথম তরলটি, ফলে আমি এদের লিখে দিই এ তলেতে বা দুই তরলের বিভেদ তলে, দুই তরলের বিভেদ তলে, দুই তরলের বিভেদ তলে, দুই তরলের বিভেদ তলে প্রথম তরল দ্বারা প্রযুক্ত চাপ তাহলে এর দ্বারা প্রযুক্ত চাপ কী হবে, P1 ইকুয়াল টু H1 ρ1 G, ওকে। এবং দ্বিতীয় তরলের এখানটায় এটা যে বি তরল, তাহলে দ্বিতীয় তরল দ্বারা
তরল দ্বারা প্রযুক্ত চাপ, তার দ্বিতীয় তরলটা কি চাপ করবে, এখানে এই গভীরতার জন্য চাপ প্রযুক্ত করবে, কারণ এই তরলটা এর উপরে তো আছে, তাহলে এই এতটুকু তরলটা এই তরলটার উপরে কি চাপ প্রয়োগ করছে সেটা আমরা বের করব, কারণ একই তলের উপরে আমরা নিচ্ছি, একই তলে দুটো ক্ষেত্রে চাপ সমান আমরা জানি, সেই জন্য আমরা একই তলের উপরে এর উপরের তরলটা আছে তার চাপ এবং এর উপরে যে তরলটা আছে তার চাপ দুটোকেই আমরা নেব, নিয়ে ইকুয়াল করব। তা সেটা কী হবে, P2 ইকুয়াল টু H2 রো টু জি। ওকে, ওকে, P2 ইকুয়াল টু H2 রো টু জি। এবার আমরা এর সমোচ্চ শিলতা ধর্ম বা আমরা জানি কি একই তলে তরল দুটোর চাপ সে যে কোনো বিন্দুতে চাপ কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব P1 ইকুয়াল টু P2, তার মানে H1 রো 1 জি ইকুয়াল টু H2 রো 2 জি। তাহলে জি কাটবে, তাহলে বা বলতে পারি রো 1 বাই রো 2 ইকুয়াল টু H1 বাই H2। ওকে, H1 বাই H2 নয়, H2 বাই H1। এখানে মুছে দিচ্ছি একটু। তো দেখেন এটা কি লিখলাম, H1 রো 1 জি ইকুয়াল টু H2 রো 2 জি। ওকে, তার মানে বা বলতে পারি রো 1 বাই রো 2 ইকুয়াল টু H2 বাই H1। দেখেন আমরা যে কোনো অজানা তরলের ঘনত্ব যদি জানতে চাই যে এর ঘনত্ব কত, খুব সহজেই বের করতে পারবে। এবার দেখে নাও, H2 আর H1 যদি আমার জানা থাকে আর যে কোনো একটা তরলের ঘনত্ব যদি জানা থাকে, তাহলে খুব সহজে দ্বিতীয় তরলের ঘনত্ব বের করতে পারবো। এক্সাম সবার উপরে দিচ্ছে, ধরো না জল আর আমার আছে কি তেল আছে। ওকে, তেল হচ্ছে আননোন, তার আমি ঘনত্ব জানি না, আমি চাই যে এই এক্সপেরিমেন্ট দ্বারা তার ঘনত্ব বের করতে। তাহলে কী করে বের করবো, আমি জলকে এখানে দিলাম, প্রথমটা জল দিলাম, তার উপরে তেলটা আনলাম, তাহলে এরকম একটা কেস ঘটবে। এবার দেখেন এই যে ইউটিউব আছে, এই টিউবের গায়ে আমার দাগ কাট আছে, ঘর দাগ কাট আছে, তার মানে কি কত সেন্টিমিটার উপরে উঠছে, কতটা নামছে, প্রত্যেকটা ঘর কাট আছে। তাহলে এখান থেকে কতটা উঠছে, এখান থেকে এর হাইটটা কত, খুব সহজে বের করতে পারবো। কীভাবে, আমার এখানে স্কেলিং করা আছে, এই টিউবে দেখবে কিছু টিউব থাকে, দেখবে বেশ করে তোমরা যে কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করতে যে আমরা টেস্ট টিউব নিই, সেই টেস্ট টিউবে দেখবে অনেক দাগ কাট থাকে। ওকে, তাহলে এরকম একটা টিউব, ধরো এমন একটা টিউব আছে তার গায়ে দাগ কাট আছে, মানে কোথা থেকে কত উচ্চতা কত সেগুলো সব লেখা আছে, দৈর্ঘ্যটা কত। তাহলে যদি লেখা থাকে, তাহলে আমি যদি তরল জানতে চাই এখান থেকে কি এর উচ্চতাটা কত, খুব সহজেই আমরা বের করতে পারবো, কারণ গায়ে দাগ কাটা আছে, সেখান থেকে বুঝতে পারবো যে এত সেন্টিমিটার বা এত মিলিমিটার বা এত মিটার, যাই এরকম বের করতে পারো। অনুরূপভাবে এখান থেকে বের করতে পারবো যে এত সেন্টিমিটার, তাহলে H1 H2 বের করতে পারছি। তাহলে H1 H2 বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর তারপরে কী হচ্ছে দেখানো, জলের ঘনত্ব আমি জানি, বা একটা যে কোনো আননোন যদি তরল থাকে বা অন্য একটা তরল থাকে যার ঘনত্ব আমাকে বলে দিয়েছে, তার ঘনত্ব জানি, তার দ্বিতীয় ঘনত্ব বের করা খুব সহজ হয়ে যাবে, তাই না? এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারছি যে ঘনত্ব উচ্চতার সঙ্গে পরস্পর কী আছে, ব্যস্ত ভেদে আছে, রো প্রপোর্শনাল টু 1/h। ঘনত্ব দেখে নাও, রো 1 H1 নিচে আছে, তাহলে ঘনত্ব উচ্চতার সঙ্গে কী আছে, পরস্পর ব্যস্ত ভেদে আছে। তাহলে দেখে নাও এইটা খুবই সহজ এক্সপেরিমেন্ট, আর এটা খুব প্রমাণ করা খুব সহজ। আমি ছবিটা আঁকবো, এখানে তরল দেবো, এখানে তরল, ব্যাস দুটো তরলের একই তলে চাপ নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এই তলের উপরে এখানে গভীরতা, এখান থেকে এর গভীরতার জন্য এর চাপ আলাদা হবে, এর চাপ আলাদা করে আমরা ক্যালকুলেট করবো। যেহেতু একই তলে চাপ দুটো সমান হয়, দুটোকে ইকুয়াল করে জিকে কেটে রো 1/2 ইকুয়াল টু H2/H1 খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা আমরা আলোচনা করতে রয়েছে কি, তরলের উপরে খারাপভাবে নিমজ্জিত কোনো তলের উপর পার্শ্বঘাত কত সেইটা নির্ণয় করব। এটা হচ্ছে এই টপিকের লাস্ট ব্যাপার, তারপরে আমরা অন্য টপিকে যাব। তাহলে কি, তরলে খাড়াভাবে নিমজ্জিত তলের উপর তরলের পার্শ্বঘাত। ওকে, পার্শ্বঘাত বা যে বলটা, সেই বলটা আমরা নির্ণয় করবো। এটা খুব কনসেপচুয়াল আছে, ভালো করে বুঝে নাও। এটা অনেক কঠিন হয় কিন্তু খুব সহজ আছে। যেই টপিকগুলো তোমাদের পড়ালাম, তো আশা করি তোমাদের কঠিন লাগে, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে এটা। ওকে,
তো আশা করি তোমাদের এটা কঠিন লাগবে না, খুবই সহজে লাগবে এগুলো। তা দেখে নাও, তাহলে এটা হচ্ছে আমার কন্টেনার আছে। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে তার উপরিতল জল আছে। ওকে, তাহলে এই তরলের ভিতরে, এই চারের ভিতরে একটা তল আছে। একটা তলকে আমি খাড়াভাবে রেখেছি, এইভাবে খাড়াভাবে একটা তল আছে, আয়তকার একটা তল আছে। আমি নাম দিলাম এ বি সি ডি। ওকে, যার দৈর্ঘ্য হচ্ছে এ স্মল এ, আর প্রস্থ হচ্ছে আমার বি। ওকে, প্রস্থ বি। অর্থাৎ এই তলের যে ক্ষেত্রফলটা হবে, এই তল যে আছে এর যে ক্ষেত্রফলটা তাহলে কী হবে? এ বি হবে। তাহলে এখানে লিখবে কি, ধরি তলের উপর নিমজ্জিত, খারাপভাবে নিমজ্জিত তলের দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি। আমি লিখে দিচ্ছি এটা, তোমরা একটু ভালো করে লিখে নাও। জাস্ট লিখে দিচ্ছি, তলের দৈর্ঘ্য হচ্ছে এ আর তলের প্রস্থ হচ্ছে বি। আর এই তলটা তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় আছে। ওকে, এখান থেকে গভীরতা কত হচ্ছে? এইচ গভীরতা। ওকে, তাহলে এ বি তলের উপরে তরলের যে চাপটা হবে সেটা কত হবে? ভালো করে ছবিটা ভালো করে বুঝে নাও। লেখাটা বই আছে বা তোমরা একটু গুছিয়ে লিখে নেবে খুব সুন্দর করে। আমি বলছি কি, আমার একটা কন্টেনার আছে, তার উপরে এতটুকু জল আছে, সেই জলের উপরে তল থেকে এইচ গভীরতায় একটা তল এ বি সি ডি, একটা তলকে খাড়াভাবে রাখা আছে। তাহলে এখান থেকে গভীরতা আছে এইচ। তাহলে এই তলের নিজস্ব দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি। তাহলে জলের উপরিতল থেকে তলটির উপরিতলটির যে উচ্চতা হবে বা গভীরতা হবে সেটা হচ্ছে এইচ। তাহলে এ বি তলে যে চাপটা তরল প্রয়োগ করবে সেই চাপটা কত? তাহলে এখানে বলতে পারি কি, এ বি তলে তরল দ্বারা প্রযুক্ত চাপ, সেটা কত? প্রযুক্ত চাপটা আমি ধরলাম P1, ধরলাম P1 ইকুয়াল টু এইচ রো জি, যেখানে রোটা হচ্ছে কি, রোটা যে জলের ঘনত্ব, যে জলটা আছে সে জলের ঘনত্ব। তাহলে আমরা P1 ইকুয়াল টু এইচ রো জি পেয়ে গেলাম। নেক্সট, এবার আমরা সিডি তলে, এই তলটায় আসছি। তাহলে আমরা এ বি তলটার উপর চাপ কত হলো সেটা বের করলাম। নেক্সট আমরা এই তলটায় আসছি, এখান থেকে এতটুকু। তাহলে জলের উপরিতল থেকে সিডি তলের গভীরতা কত হচ্ছে? এইচ প্লাস বি। এই বিটা দেখে নাও, এইচ এটা এখান থেকে গভীরতা ওই এ বি তলের, আর এখান থেকে এতটুকু করলে কী হবে দেখে নাও, এখান থেকে এতটুকু কী হবে সেটা হচ্ছে কি এইচ প্লাস বি। ভালো করে ব্যাপারটা দেখে নাও। যদি আমার জলের উপরিতল থেকে এ বি তলের গভীরতা এইচ হয়, তাহলে জলের উপরিতল থেকে সিডি তলের গভীরতা কত হবে? তাহলে এইচ, তার সঙ্গে এর প্রস্থটা যোগ হয়ে যাবে বি। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি একটা লাইন, যে জলের উপরিতল থেকে জলের উপরিতল থেকে সিডি তলের গভীরতা ইকুয়াল টু এইচ প্লাস বি। ওকে, তা সিডি তলে জল কর্তৃক প্রদত্ত চাপ। ওকে, তাহলে বলতে পারি অতএব সিডি তলে জলের দ্বারা প্রযুক্ত চাপ সেটা কী হবে? তাহলে এখানে এইচটা হয়ে গেছে, এবং উচ্চতাটা কত হয়ে গেছে? গভীরতা এইচ প্লাস বি ইন্টু রো জি। তাহলে এখানে শুধু এইচ রো জি হয়েছে, এখানে যদি হাইটটা গভীরতাটা বেড়ে গেছে তাহলে এইচ প্লাস বি রো জি। তাহলে আমি যদি চাই গড় চাপটা কত, তাহলে এই তলের মধ্যবিন্দুতে, এই তলের মিডল বরাবর এই জায়গায় চাপটা কত, তাহলে গড় চাপ বের করতে হবে। এই চাপ আর এই চাপ, দুটো চাপের অ্যাভারেজটা বের করবো। তাহলে অতএব এ বি সি ডি তলের
উপর তরল দ্বারা প্রযুক্ত গড় পার্শ্বচাপ সেটাকে আমি পি ধরলাম, পি ইকুয়াল টু পার্শ্বচাপ। কারণ এই বরাবর 5 বরাবর প্রযুক্ত হচ্ছে চাপটা। তাহলে কী হবে সেখানে গড় হবে কি P1 প্লাস P2 বাই 2। ওকে, P1 প্লাস P2 বাই 2, এটাকে P2 ধরলাম, P1 প্লাস P2 বাই 2। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখুন, P1টা হচ্ছে কি H রো জি প্লাস H প্লাস বি ইন্টু রো জি বাই 2। ওকে, এইটা। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি। আমরা কি বের করবো, ঘাত বের করবো, পার্শ্ব ঘাত বের, অর্থাৎ বল বের করব। চাপটা বেরিয়ে গেলে বলটা খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে বা পি ইকুয়াল টু, তাহলে এইচ রো জি প্লাস, এখানে গুণ করে দিই এইচ রো জি প্লাস বি রো জি বাই 2। তাহলে বা বলতে পারি কি পি ইকুয়াল টু 2H রো জি প্লাস বি রো জি বাই 2। তাহলে এখানে দুটোকে যদি আলাদা করতে তাহলে কী হবে দেখে নাও। তাহলে বা বলতে পারি কি পি ইকুয়াল টু এইচ রো জি, 2 কেটে যাবে, প্লাস 1/2 বি রো জি। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এটা কি গড় চাপ, এর উপরে গড় পার্শ্বচাপ সেটা বের করলাম। এর পার্শ্বঘাত কী হবে, তাহলে পার্শ্বঘাতের ফর্মুলা কি চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে হয়তো বলতে পারি তাহলে এখানে বলতে পারি কি অতএব ABCD তলে গড় পার্শ্বঘাত ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, পার্শ্বচাপ ইন্টু ক্ষেত্রফল, গড় পার্শ্বচাপ ইন্টু ক্ষেত্রফল। চাপটা কত পেয়েছি এইচ রো জি, তাহলে এইচ রো জি প্লাস 1/2 বি রো জি ইন্টু ক্ষেত্রফলটা কত হবে, তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে এ বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ বি। তাহলে এখান থেকে বলতে পারি কি পার্শ্বঘাত এ বি ইকুয়াল টু, এখান থেকে রো জি কমন নিচ্ছে, রো জি, তাহলে রো জি যদি কমন নিই, রো জি কমন নিলে এইচ প্লাস বি বাই 2 ইন্টু এ বি। তাহলে এটাই হচ্ছে কি যে কোনো তলকে এ দৈর্ঘ্য এবং বি প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তলকে খাড়াভাবে তরলে নিমজ্জিত করলে এইচ গভীরতায় উপরিতল থেকে, তার সেই তলের উপরে পার্শ্ব যে ঘাত প্রযুক্ত হবে সেই পার্শ্বঘাতটা কত হবে, এফ ইকুয়াল টু রো জি এইচ প্লাস বি বাই 2 ইন্টু এ বি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।